নাম্বার 10 কি আছে দেখা যাক। at sea, at sea মানে At a loss. ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট বাঁকুড়া। at a loss, একদম ঠিক। সি, সমুদ্র, কাউকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় তার কি অবস্থা হবে, তাই না? কেউ যদি মানে এক্সপার্ট সাঁতারুও হয়, দারুণ ভালো সুইমার, তাও সমুদ্রের মধ্যে কাউকে যদি ফেলে দেওয়া হয় তাহলে সে কি করবে? হাবুডুবু খাবে তো, তাই না? সে স্ট্রাগল করবে অসম্ভব রকমের। তো ওরকম একটা পরিস্থিতি যেখানে মনে হচ্ছে যে আমাকে যেন কেউ ধরে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে, এবার আমি হাবুডুবু খাচ্ছি। তো সেই হাবুডুবু খাওয়ার অবস্থাটাই হচ্ছে অ্যাট সি। ওকে, তাহলে একটা সেন্টেন্স লিখে নেওয়া যাক। তো যখন যেখানে অ্যাট লস বলতে পারি সেইটা না বলে আমরা কিন্তু অ্যাট সিও বলতে পারি। অ্যাট আ লস, হ্যাঁ, এরকম না বলে অ্যাট সিও বলা যেতে পারে। একটা সেন্টেন্স লেখা যাক। I was at sea, I was at sea, or আপনারা এরকম ভাবে লিখতে পারেন I was at sea slash loss. I was at sea or at a loss for what to do next. ঠিক আছে, মানে এর পরে কি হবে বা এরপরে কি করব সেইটা ভেবে আমি হাবুডুবু খাচ্ছিলাম। ঠিক আছে, মানে এরপরে কি হতে চলেছে, এরপরে আমি কি করব বা কি হতে পারে সেই সব ভেবে আমি যদি একটা মানে অদ্ভুত বাজে পরিস্থিতিতে থাকি তাহলে আমি কি বলতে পারি? I was at sea or I was at a loss. Okay, for what to do next. Okay, ঠিক আছে। আচ্ছা 11, Ma'am, number 1. yes absolutely, lose face মানে হচ্ছে become embarrassed। ঠিক আছে, become embarrassed। ওকে, তো কোনো ওরকম সিচুয়েশন যদি হয় যেখানে একদম চূড়ান্ত একটা এম্বারেসিং সিচুয়েশন হয়েছে সেখানে বলা যেতে পারে যে আই লস্ট ফেস। ঠিক আছে, or you will lose face if you say something or something like that, or if you admit that you will lose face মানে you will become embarrassed। তো সেরকম একটা সেন্টেন্স লেখা যাক। she thought, she thought, she would, she thought she would lose face, lose face if she admitted her mistake, if she admitted her mistake। তাহলে কি হলো? সে ভাবলো সে যদি নিজের দোষটা বা ভুলটা স্বীকার করে তাহলে সে একটা প্রচন্ড রকমের এম্বারেসিং সিচুয়েশন ফেস করবে। ঠিক আছে, বা এম্বারেসড হবে। ঠিক আছে, তো সেটাকেই বলা হয়েছে লুজ ফেস। নেক্সট ওয়ান, নাম্বার 12, Wonderful. अरे unmute को। অ্যাবসলিউটলি আউট অফ দিস ওয়ার্ল্ড মানে হচ্ছে নাম্বার 3, ওয়ান্ডারফুল। ঠিক আছে, মানে দারুণ, ভীষণ ভালো, সুপার, ফ্যাবিউলাস, যে কোনো কিছুকে আমরা এক্সপ্রেস করতে কি বলতে পারি? আউট অফ দ্য ওয়ার্ল্ড, আউট অফ দিস ওয়ার্ল্ড। ঠিক আছে, এরকম ভাবে আমরা বলতে পারি একটা অভিজ্ঞতা হলো কারুর। ঠিক আছে, তো সেটাকেও বলা যেতে পারে আউট অফ দ্য ওয়ার্ল্ড। এক্সাম্পল প্লিজ রাইট ডাউন। আওয়ার আওয়ার ট্রিপ ওয়াজ, আওয়ার ট্রিপ ওয়াজ TRIP, ট্রিপ। ঠিক আছে, আওয়ার ট্রিপ ওয়াজ আউট অফ দিস ওয়ার্ল্ড বলতে পারি। ঠিক আছে, বা একটা পারফরমেন্স দারুণ ভালো লেগেছে কি বলতে পারি? দ্য পারফরমেন্স ওয়াজ আউট অফ দিস ওয়ার্ল্ড, দারুণ হয়েছে পারফরমেন্সটা। না বলে ফ্যাবিউলাস, ওয়ান্ডারফুল এগুলো না বলে we can also make use of this phrase by saying the performance was out of this world.
মানে এত ভালো পারফরমেন্স আগে কখনো আমি দেখিনি, সোজা কথা। ঠিক আছে? আচ্ছা, শান্ত। দেন নাম্বার 13 কি হবে? Ma'am, we can to the bar. ইয়েস, শিলিগুড়ি। Ma'am, number one. নাম্বার 1 না, নট আসানসোল নাম্বার। ম্যাম আসানসোল থেকে ইয়েস, আসানসোল। 2 কালেক্ট মানি ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, একদম ঠিক উত্তর। টু কালেক্ট মানি, পাস দ্য হ্যাট। ঠিক আছে, আপনারা দেখে থাকবেন যে যারা স্ট্রিট পারফরমেন্স করেন, ঠিক আছে, এই মেলাতে বা অনেক সময়, এখন আগে ওগুলো খুব দেখা যেত, আহ, এখন আর অত দেখা যায় না, যে রাস্তার মধ্যেই হয়তো একটা স্ট্রিট পারফরমেন্স হচ্ছে, যে বাঁশ লাগিয়ে তার মধ্যে একটা দড়ি দিয়ে এবং তার উপর দিয়ে একটা বাচ্চা বা একজন কেউ হাতে এরকম লাঠি নিয়ে হেঁটে যাচ্ছে, ব্যালেন্সিং অ্যাক্ট দেখাচ্ছে, অথবা কোনো একটা নাচ গান করে টোরে পারফর্ম করছে, অথবা সিম্পলি জাস্ট সাহায্যের জন্য প্রত্যেকের কাছে ঘুরে ঘুরে যাচ্ছে। সো কি হয়, একটা পাত্র থাকে যেটার মধ্যে সবাই নিজেদের ওই পারফরমেন্সটা দেখে সেই টাকাটা দিতে থাকে। সো দ্যাট গোজ অ্যারাউন্ড টু এভরিবডি, যারাই ওখানে স্পেকটেটর অডিয়েন্স যারাই আছে তাদের কাছে ওই ওই জিনিসটা ঘুরতে থাকে, এবং সেটার মধ্যে সবাই নিজেদের যেটা একটা টাকা যে যাই দেয় না কেন সেটা দিয়ে দেয়, টাকা পয়সা হোয়াট এভার। এই জিনিসটাকেই বলা হয় পাস দ্য হ্যাট, মানে টাকা কালেক্ট করার জন্য যেইটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা বেসিক্যালি তো ইংলিশ কনসেপ্ট থেকে এসছে। তো কি হতো, এখনো সেরকমটা দেখা যায় যে ওয়েস্টার্ন কান্ট্রিজে হয়তো স্ট্রিট পারফরমেন্স হচ্ছে, একজন কেউ রাস্তার মধ্যে গিটার নিয়ে একটা গান গাইছেন, ঠিক আছে, অথবা একটা জিমনাস্টিক্স এর পারফরমেন্স হলো, তারপরেও একটা টুপি সেটা নিয়ে সবার কাছে যাওয়া হবে বা একটা টুপি রাখা থাকবে, সেটা অথবা পাস করা হবে যেটার মধ্যে টাকা কালেক্ট করা হবে। ঠিক আছে, তো আমাদের মনে রাখতে হবে যে এটাই হচ্ছে অরিজিন অফ দিস ইডিওম্যাটিক ফ্রেজ। তো যে কোনো কালেকশন অফ মানি কিন্তু পাসিং দ্য হ্যাট না। ওকে, প্লিজ রিমেম্বার দিস। এই ধরনের একটা সাহায্যার্থে বা কাউকে আমরা একটা হেল্প করলাম, ঠিক আছে, সেই আহ, অর্থে বললে, এবং সেটা যখন টাকাটা ওরকম ভাবে কালেক্ট করা হচ্ছে, সেই অর্থেই কিন্তু একমাত্র পাস দ্য হ্যাটটা বলতে হবে। নট জাস্ট এনি ফান্ডিং, যে এরকম না যে একটা কোনো কিছুর জন্য টাকা জমা হচ্ছে বা চাঁদা কালেক্ট যে হয় সেটা কিন্তু পাসিং দ্য হ্যাট না। যে আমাদের পুজোর চাঁদা কালেকশন হচ্ছে, দ্যাট ইজ নট পাসিং দ্য হ্যাট। ওকে, তো কারুকে সাহায্য করার জন্য যেই টাকাটা কালেক্ট করা হয় সেটাকে পাস দ্য হ্যাট বলা যেতে পারে। ওকে, আচ্ছা, তাহলে একটা সেন্টেন্স যদি আমরা বলি কি হতে পারে? এভরিওয়ান পাস দ্য হ্যাট, প্লিজ রাইট ডাউন, এভরিওয়ান passed the hat, please write down. Asansol, can you hear me? শোনা যাচ্ছে আমাকে? Okay. Everyone passed the hat around. Everyone passed the hat around to help the poor man, to help the poor man and his family. To help the poor man and his family, তার মানে একটা চ্যারিটির উদ্দেশ্য নিয়ে যে এরকম ভাবে টাকাটা কালেক্ট হচ্ছে সেই মানেটা যেন থাকে। ওকে, আপনাদেরকে আমি সেন্টেন্সেস গুলো এই কারণেই দিচ্ছি, কেননা কি হয়, শুধু যদি আমি পাস দ্য হ্যাটের মানে টু কালেক্ট মানি বলে দিই তাহলে কিন্তু ফ্রেজটাকে জাস্টিফাই করা হলো না। আই এম গিভিং ইউ দ্য সেন্টেন্স, সো প্লিজ ফোকাস অন দ্য সেন্টেন্স অ্যান্ড প্লিজ রাইট ডাউন দ্য সেন্টেন্স, বিকজ আদারওয়াইজ কি হবে, ইউ আর জটিং ইট ডাউন এভরিথিং দ্যাট ইজ দেয়ার, আপনারা সেগুলো করছেন, কিন্তু অ্যাপ্লিকেবিলিটিটা যদি ঠিক করে না শেখা হয় তাহলে কিন্তু ইডিয়ম অ্যান্ড ফ্রেজ শিখে কোনো লাভ নেই। এটা একটা আমি সাজেশন দিলাম আপনাদেরকে। আপনারা তো কোর্স মেটেরিয়াল বা কোথা থেকেও পড়ছে, এই যে ইন্টারনেটে এখন এত এত মেটেরিয়াল পাওয়া যায়, বা যে কোনো গাইড বুক হোক বা পরীক্ষা স্পেসিফিক কোনো বই হোক, টেস্ট পেপার ইত্যাদি, ওগুলোর মধ্যে অনেক থাকে, লিস্ট ধরে দেওয়া থাকে, অনেক গ্রামার বইয়ের মধ্যে দেওয়া থাকে। কিন্তু শুধু যদি ওগুলো পরপর পরপর অ্যালফাবেটিক্যালি মুখস্থ করে গেলাম কিন্তু মানেটা বুঝতে পারলাম না, তাহলে কিন্তু
ইডিওম্যাটিক ফ্রেজকে সঠিকভাবে শেখা যাবে না, ঠিক আছে? So to understand, it is very important that you know where and how you should apply these. That is why I'm giving you the sentences. Next, number 14 কি হবে? And two Asansol. Yes, yes, Asansol. Two and 2, lacking experience or be immature. Absolutely correct. Absolutely correct. মানে কোনো অনভিজ্ঞ ব্যক্তি বা যেই মানুষ যেই বা একজন কোনো কেউ আছে যার অতটা জীবন সংক্রান্ত অতটা অভিজ্ঞতা নেই বা সেই ম্যাচিওরিটিটা তার এখনো বিল্ড হয়নি, ঠিক আছে? অল্প বয়সী একজন কেউ হতে পারে। তো তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি, বা কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন হ্যান্ডেল করার যে এক্সপিরিয়েন্স বা ম্যাচিওরিটি যেটা লাগে, সেটা যদি কারোর না থেকে থাকে, কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন বেসড হতে পারে, ঠিক আছে? তো সেই রকম একজন পার্সনকে আমি বলতে পারি ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স। ওকে, এক্সাম্পল একটা সেন্টেন্স লেখা যাক। She was wet behind the years. She was wet behind the years to bear, bear, bear মানে ধারণ করা বা ওঠানো, ঠিক আছে? ভার বহন করা, bear, সেই bear. To bear such responsibilities. To bear such responsibilities. তার মানে এই ধরনের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, কর্তব্য পালন করার জন্য সে এখনো রেডি নয়, বা তার সেরকম এক্সপিরিয়েন্স নেই, বা তার ক্যাপাবিলিটি গুলো এখনো সেই বা সেই স্কিল গুলো তার মধ্যে নেই যে সে এই ধরনের রেসপন্সিবিলিটি পালন করতে পারে। তো তার জন্য তাকে বলা হচ্ছে ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স। ওকে, 15, head over heels. মানে কি? Ma'am, to do stupid things. Number 1. Yes, can't hear you, শিলিগুড়ি, আরেকবার বলুন। Ma'am, number 1. To do stupid things. নো। ভাবুন, ভ্যালেন্টাইন ডে ইজ রাউন্ড দ্য কর্নার, সেই ক্ষেত্রে এটা কিরকম ভাবে প্রযোজ্য হবে? Valentine's Day is just around the corner, and this is what somebody would say to somebody. Yes, Asansol? 3 number. 3 number. Absolutely correct. Madly in love. Okay, to be head over heels for someone মানে to be madly in love with someone. Okay, তো বলা যেতে পারে Jack was head over heels with Emily, মানে was madly in love with Emily. ঠিক আছে, এরকম একটা বলা যেতে পারে। আচ্ছা, দেন নাম্বার 16, above board. Above board মানে কি? What is the meaning of above board? Under all conditions. Yes, yes, Bakura? Madam, under all conditions. No, that is not the correct answer. Anyone else? Shiliguri or কল্যাণী বলছে 4, না এটাও না, 1 বা 4 নয়। Number 3. Yes, absolutely correct. Honest and open. কোনো একটা জিনিস যখন আমি বলবো ইট ইজ অ্যাবাভ বোর্ড, তার মানে ওটা একদম স্বচ্ছ, ওটার মধ্যে কোনো ডাইকটমি নেই, ওটার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব, কোনো হিডেন এজেন্ডাস, ঠিক আছে, হিডেন ক্লজেস কোনো কিছু নেই। সামথিং which is absolutely open and honest.
কোনো একটা কন্ট্রাক্ট সাপোজ, ঠিক আছে, সাপোজ ইউ আর গেটিং ইনটু অ্যান এগ্রিমেন্ট অর আ কন্ট্রাক্ট উইথ সামওয়ান, ঠিক আছে, তাহলে সেই কন্ট্রাক্টটা যদি একদম স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং আহ, তার মধ্যে সমস্ত জিনিসগুলো স্পষ্টভাবে, পরিষ্কারভাবে, খুব অনেস্টলি মেনশন করা আছে, এরকম না যে এমন ভাবে আইনের ঘোরপাচ দিয়ে একটা ডকুমেন্ট তৈরি করা হচ্ছে যেটা দেখে আপনি আহ, বিভ্রান্ত, মানে একটা বিভ্রান্তিকর সিচুয়েশনে পড়তে পারেন, বা কেউ সেটা দেখে বুঝতেই পারলো না, বা কনফিউজ করার জন্য ডেলিবারেটলি, নট এনি অফ দ্যাট। যদি একদম ক্লিয়ার অ্যান্ড অনেস্ট হয় তাহলে সেটাকে বলতে পারি above board. Okay, so let us write a sentence. The contract was competitive and above board. ঠিক আছে, দেখবেন কোম্পানি টেন্ডার্স ইস্যু করে, ঠিক আছে, কোম্পানিজরা কি করে, টেন্ডার ইত্যাদি ইস্যু করে। তো সেইগুলোর ক্ষেত্রেও যদি এরকম ধরনের একটা ধরুন কন্ট্রাক্ট, সেটাও তো একটা কন্ট্রাক্ট বেসডই একটা কিছু হয়, একটা যখন টেন্ডার একটা কিছু হচ্ছে এবং যারা সেই টেন্ডার গুলোর জন্য অ্যাপ্লাই করবে এবং টেন্ডার পাবে, সেই জিনিসটা যদি কম্পিটিটিভ হয়, তার মানে কি হচ্ছে যে একটা ফেয়ার প্রাইসিং, একটা ফেয়ার ডিলারশিপ মেনটেন করে সেটা মাথায় রেখে সেই কন্ট্রাক্টটা তৈরি করা হয়েছে, অ্যান্ড ইট ইজ clear and explicit and honest in all regards, তাহলে বলা যেতে পারে such a contract is both competitive and above board. All right, next one, number 17. Happy, very happy. Number 1. Very good, be very happy, খুব ভালো, ঠিক আছে। এটা একটা খুব সুন্দর অভিব্যক্তি, যখন কেউ ভীষণ খুশি হয়, মানে অসম্ভব আনন্দ পায় কোনো কিছুতে, তাহলে বলতে পারে যে দ্যাট পার্সন ইজ অন ক্লাউড নাইন, তার মানে সে অসম্ভব খুশি হয়েছে। তো এক্সাম্পল হতে পারে শি ইজ অন ক্লাউড নাইন, আর অন ক্লাউড নাইন বলবেন কেন, অন ক্লাউড নাইন বলবেন, দেখুন এটা আমি একটা জাস্ট বলছি আর কি, সাপোজ এরর কারেকশনে এলো, এরর কারেকশনেও কিন্তু মাঝে মাঝে এরকম ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস চলে আসে, অন ক্লাউড নাইন না দিয়ে ইন ক্লাউড নাইন যদি দিয়ে দেয়, তাহলে সেটা একটা প্রেপোজিশন রিলেটেড এরর হয়ে যাচ্ছে কিন্তু, তাই না। অন ক্লাউড নাইন বিকজ আমি বলতে চাইছি যে ক্লাউড মানে কি, মেঘ, তো তার মানে মেঘের ওপরে, অন ক্লাউড নাইন মানে হচ্ছে অন টপ অফ ক্লাউড নাইন। ওকে, whenever you see on, আমি আমার প্রেপোজিশনের ক্লাসে এটা বলেছিলাম, অন মানে সবসময় একটা, যখন আমি সারফেস হিসেবে কনসিডার করব, সেই সারফেসটার ওপরে, ঠিক আছে, the book was placed on the table, ঠিক আছে, the poster was put up on the wall, ওয়ালটা সারফেস, তার উপরে পোস্টারটা আছে, টেবিলটা সারফেস, তার উপরে বইটা আছে, সেরকমই অন ক্লাউড নাইন মানে ক্লাউড নাইনের ওপরে। ওকে, তাহলে কি বললাম, শি ইজ অন ক্লাউড নাইন at receiving the honor, তার মানে অনারটা পেয়ে কেউ হয়তো একটা কোনো অ্যাওয়ার্ডেড হচ্ছে কোনো একটা তার পারফরমেন্সের জন্য, তো বা একটা তাকে কাউকে একটা তার পারফরমেন্সের জন্য বা তার কোনো একটা কোনো ভালো কাজ করেছে সেই কন্ট্রিবিউশনস গুলোর জন্য একটা সম্মান জানানো হলো, বা একটা প্রাইজ দেওয়া হলো, একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো, ঠিক আছে, তো সেরকম একটা অনার বা প্রাইজ পেয়ে দ্যাট পার্সন কুড বি অন ক্লাউড নাইন। ওকে, next, number 18. Number, 4. not number 2. Number 4. 4. Yes, number 4 is absolutely correct. To show dislike through facial expression. ঠিক আছে, মানে আমরা যখন কোনো একটা জিনিস আমাদের একদম ভালো লাগে না, ঠিক আছে, ভীষণ বাজে লাগলো কোনো একটা জিনিস, বা খুব পছন্দ হলো না, পছন্দের কিছু একটা যখন করতে হয় কাউকে, তখন বা একটা এমন কিছু হয়েছে যেটা মানে
একদম ভীষণ বিরক্ত হয়ে গেছি আমি সেটাতে, তার জন্য অনেক সময় আমরা কি করি, আমরা ফেসিয়াল এক্সপ্রেশন দিই তো, তাই তো? তার মানে মুখ এর এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিই যে হাউ অ্যাগোনাইজড অর হাউ ডিসঅ্যাপয়েন্টেড অর হাউ অ্যাংরি আই অ্যাম। ওকে, তো ডিসলাইকটা অনেক রকম ভাবে সেই এক্সপ্রেশন দিয়ে বোঝানো যায়, দ্যাট ইজ টু মেক আ ফেস। ওকে, এক্সাম্পল, দ্য লিটল গার্ল made a face when she was asked to finish the glass of milk. This is an absolutely wonderful expression of making a face. You go to any child and ask them to finish a glass of milk, they will make a face for sure. Okay, then number 19, in a pickle কি হবে? Yes, in a pickle কি? নাম্বার 2, বাঁকুড়া বলছে, শিলিগুড়িও বলছে। নাম্বার 2 কি আছে দেখা যাক, ইন ট্রাবল, অ্যাবসলিউটলি কারেক্ট, ইন ট্রাবল। ইন আ পিকল অর ইন আ স্যুপ আমরা অনেক সময় বলি, তার মানে ইন আ স্টিকি সিচুয়েশন, ঠিক আছে? তো ইন আ মানে স্যুপ বা পিকল কি, থিংস হুইচ উই ইট, বাট দোজ আর মেসি থিংস টু ইট। এটা মনে রাখবেন, ইটস নট লাইক আ বিস্কিট, যে বিস্কিট যেখানে সেখানে আচ্ছা সেটা খেতে গেলে চামচ লাগবে না বা প্রবলেম নেই, জাস্ট টুক করে নিলাম, মুখে পুরে দিলাম, খাওয়া হয়ে গেল, সেরকম হ্যাসেল ফ্রি জিনিস না। পিকল খেতে গেলে হাতে তেল লাগবে, স্পাইসেস লাগবে, ঠিক আছে? পড়েও যেতে পারে গায়ে, সেটাতে আবার দাগ হয়ে যাবে। সো ইটস দোজ আর মেসি থিংস, স্যুপ, পিকল, অল দিস থিংস আর মেসি থিংস টু ইট। তো এরকম একটা পজিশনে যদি কেউ পড়ে যায়, তো ইমাজিন করুন কেউ ইন আ পিকল, মানে পিকলের মধ্যে পড়ে গেছে, লিটারালি তো সেটা হবে না, বাট সিচুয়েশনটাই ওরকম একটা স্টিকি সিচুয়েশনে পড়ে গেছে, সেটা বলা যেতে পারে। সো ইন ট্রাবল, এক্সাম্পল বলতে গেলে কি হতে পারে? নাম্বার 19, ভেরি নাইস এক্সাম্পল, প্লিজ রাইট ডাউন। he is definitely in a pickle as he did not meet meet মানে সবসময় যে দেখা হওয়া, আলাপ হওয়া সেটা না, কোনো একটা অ্যাচিভ করাকেও কিন্তু মিট করা বলে। ওকে, সো মিট হিজ গোল মানে মিট হিজ টার্গেট বা গোল মানে অ্যাচিভ হিজ টার্গেট অর গোল। তো যেটা বলছিলাম, হি ইজ ডেফিনেটলি ইন আ পিকল as he did not meet his last month's sales target. হ্যাঁ, he is, আমি লিখেই দিচ্ছি, he is definitely in a pickle as he didn't meet his last month's sales target. ঠিক আছে? ম্যাডাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। পিকল মানেটা বলছিলেন, সেটা বুঝতে পারছি, সাধারণ মানে বুঝতে বুঝতে পারছি না, একটু মাইকে বলবেন কথাটা, তাহলে স্পষ্ট হলো না। ম্যাডাম পিকলের সাধারণ মানেটা জানতে চাইছিলাম, একটু জানেন? কোনটার মানে আর একটু বলুন। বিনের পিকল লেখা আছে, পিকলের আপনি ডেফিনেশন দিলেন যে কিভাবে বলতে পারবা ডেসক্রিপশন মানেটা বুঝতে পারছি না, আমি জানি না। এইটার মানেটা বুঝতে পারছেন না, ইনা পিকলটার? হ্যাঁ, ওটা জানতে চাইছি। হ্যাঁ, ইনা পিকল মানে হচ্ছে কি, মানে আমরা এটা তো আর সত্যি সত্যি তো কেউ আর গিয়ে পিকলে বলতে পার, পিকল মানে কি আচার, ঠিক আছে? তো ইনা স্যুপও অনেক সময় আমরা বলি, ইনা পিকলও বলি, মানে কোনো একটা, মানে এই ধরনের জিনিসগুলো কি, যেগুলো খেতে একটা মেসি ব্যাপার ঘটে, তাই না? কেউ আচার খেতে গেলে তার হাতের মধ্যে তেল মশলা ইত্যাদি লেগে যাবে, তাই তো? তার মানে
এটা একটা মেসি সিচুয়েশনের সাথে কনসিডার মানে ইয়ে করা হচ্ছে, বা কেউ যখন ওরকম একটা স্টিকি সিচুয়েশনে পড়বে, আমি যে বলছি স্টিকি সিচুয়েশন মানে কি, একটা ট্রাবলসাম সিচুয়েশন, ওকে, a situation where there is some kind of trouble which is not easy to handle, ওকে। তো সেরকম একটা ডিফিকাল্ট পরিস্থিতিতে যখন কেউ পড়ে গেছে, কোনো একটা বিপদে পড়েছে, তখন বলতে পারে যে হি ইজ ইন ট্রাবল, না বলে বললাম হি ইজ ইন আ পিকল, যে কেউ তার সেলস টার্গেট মিট করেনি, অবভিয়াসলি প্রচুর বকা খাবে বসের থেকে, টিমের থেকে, তো সেটাই ইজ ইন ট্রাবল, বিং ইন ট্রাবল অর ইন আ পিকল, ওকে। নেক্সট ওয়ান, নাম্বার 20, in the nick of time. Number 3. Number, no, not number 3. Not number 3, sorry. Yes, Asansol. Number 4, ma'am. Absolutely correct. Just in time. একদম ঠিক, আসানসোল। Absolutely correct. মানে হচ্ছে জাস্ট ইন টাইম, মানে একদম সঠিক মুহূর্তে, শেষ মুহূর্তে, মানে বা একদম ইন দ্য মানে কি বলবো, সহি মৌকে পে বলি না আমরা অনেক সময়, সো ইন দ্য নিক অফ টাইম। এক্সাম্পল একটা লিখে নেওয়া যাক, হি অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট, হি অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট in the nick of time, in the nick of time, মানে জাস্ট ইন টাইম, তারপরে আসলেই ব্যাস ফ্লাইট মিস হয়ে যাবে, ঠিক আছে। তো একদম মানে ওর পরে আসলে ব্যাস গেল, মানে একদম 11th আওয়ার যেটা আমরা বলি না, মানে ওইটা, মানে ঠিক সময়ের মধ্যে পৌঁছে গেছি আর কি, ঠিক সময় না বাট ঠিক সময়ের মধ্যে যে পৌঁছে গেছি সেটা বলার জন্য আমরা অনেক সময় এটা বলি ইন দ্য হি রিচড ইন দ্য নিক অফ টাইম, ঠিক আছে। এয়ারপোর্ট বলছি কেন, হয়তো ফ্লাইট ধরার আছে, আর দেরি করলেই ব্যাস ফ্লাইট গন, ওকে, তাহলে ইন দ্য নিক অফ টাইম। নেক্সট 21, hanging by a thread. Ma'am, 1. Absolutely correct. Asansol, absolutely correct. Be in a dangerous situation, ঠিক আছে। হ্যাঙ্গিং ইন আ থ্রেড মানে বোঝাই যাচ্ছে, হ্যাঙ্গিং বাই আ থ্রেড, সরি, হ্যাঙ্গিং বাই আ থ্রেড মানে থ্রেড তো খুব ডেলিকেট একটা জিনিস না, মানে ওটার সাথে যদি কোনো কিছুকে টাই আপ করে ঝুলিয়ে দেওয়া হয়, তো যদি জিনিসটা সেরকম ওয়েট থাকে, তাহলে থ্রেডটা ছিঁড়ে যাবে। তো যতই হালকা জিনিস হোক না কেন, থ্রেডটার একটা লোড বেয়ারিং ক্যাপাসিটি অত বেশি ভালো না, ঠিক আছে। তার মানে এমন একটা পরিস্থিতির কথা বলা হচ্ছে যেটা খুবই বিপজ্জনক পরিস্থিতিতে কেউ আছে, বা একদম একদম এক পা ওই পাশে আর একদম খাদের মধ্যে গিয়ে পড়বে, ওরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন টাইপের রয়েছে সেইটা। একটা খুব ভালো সেন্টেন্স আছে, প্লিজ রাইট ডাউন। The CEO, the CEO's career, ঠিক আছে, বা দি ম্যানেজার্স বলতে পারেন, সিইওস বলতে পারেন, ঠিক আছে। ক্যারিয়ার is hanging by the thread, is hanging by a thread since the fraud scandal, since the fraud scandal। তার মানে কোনো সিইও হতে পারে, ম্যানেজার হতে পারে, মানে এমন একজন কেউ যিনি একটা মানে একটা মানে একটা যার একটা রেসপন্সিবল পজিশনে যিনি আছেন, ছিলেন আর কি, যিনি একটা কোনো এরকম ফ্রডিউলাস অ্যাক্টিভিটি কিছুতে ইনভলভ হয়েছেন, এবং সেই স্ক্যান্ডেলটার ফলে কি হয়েছে, এখন তার ক্যারিয়ার ইজ হ্যাঙ্গিং বাই আ থ্রেড, মানে যে কোনো মুহূর্তে ওনার চাকরি চলে যেতে পারে, ওকে। সো দ্য সিইও's career is hanging by a thread since the fraud scandal, ওকে। মানে সিন্স দ্য ফ্রড স্ক্যান্ডাল কেন বললাম, ফ্রড স্ক্যান্ডালটা যবে ধরা পড়েছে তবে থেকে, মানে এখনো যায়নি, বাট যে কোনো মুহূর্তে চাকরিটা চলে যেতে পারে, ঠিক আছে, বা ক্যারিয়ার ফিনিশড হয়ে যেতে পারে, ওকে। দেন নাম্বার 22, টিথিং প্রবলেম।
ফোর না, ফোর তো হলো না। Ma'am, number 3. ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, নাম্বার 3। এই যে কথাটা বলা আছে টিথিং, টিথিং মানেটা কি? বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের যখন নতুন দাঁত বেরোয়, হ্যাঁ, সেইটাকে বলা হয় টিথিং। ওকে, এবং সেই সময়টা দিয়ে কি হয়, বাচ্চারা সব বাইট করার চেষ্টা করে, একটা অস্বস্তি হয়, তাই না? তো সেই প্রবলেম বা এক হতে পারে অনেক সময় গামসে, ছোট বাচ্চারা হয়তো কান্নাকাটি করছে কেননা দাঁতটা হয়তো ঠিক করে বেরোচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে, এ হচ্ছে লিটারাল মানে একটা, কিন্তু টিথিং প্রবলেম হচ্ছে তাই যে একদম ছোট বাচ্চাদের ওই দাঁত অ্যাসোসিয়েটেড দাঁত দাঁত বেরোনোর সময় যে সমস্যাটা হয়, দ্যাট ইজ টিথিং প্রবলেম। কিন্তু ইডিওম্যাটিক হিসেবে যদি আপনারা ধরেন মিনিং, তাহলে কিন্তু এইটা প্রবলেমস অ্যাট দ্য স্টার্ট অফ আ নিউ প্রজেক্ট। ওইখানে কি বললাম, নতুন দাঁত বেরোচ্ছে, সেরকমই একটা নতুন কোনো প্রজেক্ট, একটা নতুন ভেঞ্চার করতে গিয়ে যেই সমস্যাগুলোর সম্মুখীন কেউ হয়, সেই ধরনের সমস্যাকে বলা যেতে পারে teething problems. Okay, so write down the example. Every new organization, or you may say every new company, or খুব ভালো হয় যদি আপনারা লেখেন startup. Okay, every new startup or every startup, new না বললেও চলবে, because startup বললেই বোঝানো যাচ্ছে যে it is a new venture, business venture. So either you can say every new organization, or you can say every startup has to face teething problems in their initial days, in their initial days. ওকে, তার মানে একটা স্টার্টআপ মানে কি, নতুন ভেঞ্চার, লিমিটেড ফান্ডস, তাই না, অনেক মানে দায়িত্ব কর্তব্য ইত্যাদি, বাট একদম নতুন ইন আ ফিল্ড। তো সেরকম যারা একদম নতুন কোনো বিজনেস ভেঞ্চারে নেমেছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই তো হবে সমস্যার সম্মুখীন, তারা তো হবে না, বিকজ দে ল্যাক এক্সপিরিয়েন্স, ঠিক আছে, দে ল্যাক এক্সপার্টিজ, তাই না? তো সেই সবের জন্য যে ইনিশিয়াল যে সমস্যাগুলো দেখা দেবে, সেইগুলোকে টিথিং প্রবলেমস বলা যেতে পারে। ওকে,